সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ে। আমি নুজাত রহমান আপনাদের সাথে আজ আছি আর একটি নতুন বিশেষ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে যিনি আছেন তাকে আগে পরিচয় করিয়ে দিতে চাই। তিনি হচ্ছেন সাইকোথেরাপিস্ট ইসরাত জাহান বিথি। তিনি অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অ্যাসিড সার্ভাইভার মানে অ্যাসিড বার্ন সার্ভাইভার যারা আছেন তাদের মানসিক স্বাস্থ্য এই বিষয়ে। বিথি আপা, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে অ্যাসিড বার্ন, এটি তো অ্যাকচুয়ালি একটা নির্যাতন, একটা সময়ে ভীষণভাবে একটা সামাজিক ব্যাধি হিসেবে এটা ছিল, দেখা গেছে। তো এই রকম একটা নির্যাতনের পর একজন মানুষের জীবনটাই আসলে পাল্টে যায়। আপনি কাজ করছেন আসলে তাদেরই নিয়ে। তো আজ আমরা আপনার কাছ থেকে জানবো এই যে মানুষগুলো তাদের যে অ্যাসিড বার্ন হওয়ার পরে তাদের যে জার্নি, সেই জার্নিটা আসলে কেমন হয়, কি কারণে এই সমস্যা মানে এই নির্যাতনগুলো কি কারণে হয় সেটি প্রথমে জানতে চাই, এবং তারপর এটি জানতে চাইবো যে এদেরকে আপনি কিভাবে পান এবং কেমন অবস্থায় পান। অ্যাসিড ভায়োলেন্স হচ্ছে জেন্ডার বেস অ্যাক্টিভিটির একটা সিভিয়ার ফর্ম। হ্যাঁ, জেন্ডার ভায়োলেন্স আর কি, যে সব কিছুতে কেমন জানি নারীদেরকে যেভাবে নির্যাতন করতে হবে, তো অ্যাসিড দিয়ে সেটার একটা বড় নির্যাতন হয় আর কি। তো অ্যাসিড বার্ন কেস যেটা হয়, যে যখন একটা ঘটনা তো ঘটে যায়, এটার পিছনে অনেকগুলো রিজন থাকে। তার মধ্যে একটা বড়, বাংলাদেশে অ্যাকচুয়ালি অ্যাসিডের ঘটনাটা শুরু হয় 90 দশকের দিকে। হ্যাঁ, তো সেই সময় থেকে যে রিজনগুলো ছিল, সময়ের কারণে কিন্তু এগুলো একটু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তো শুরুর দিকে যেগুলো ছিল সেটা ছিল যে যৌতুকের কারণে হতো, প্রেমে ব্যর্থর কারণে হতো, তারপর হচ্ছে যে জমি জমা যে বিষয়গুলো আছে, মনে করো যে কারো জমি ল্যান্ড প্রপার্টিস নিয়ে ঝগড়া, তখন সেটাকে মানে প্রতিশোধ হিসেবে তখন হয়তো অ্যাসিড নিক্ষেপ করা হলো। তার পরবর্তীতে আরও কিছু কারণ যোগ হয়, যেমন অনেকে হয়তো মানে থাকতে চাচ্ছে না হাজব্যান্ডের সাথে, কিন্তু তাকে তার সাথে থাকতেই হবে। হ্যাঁ, সেটাও একটা রিজন হয়ে যায়। আরও কিছু কারণ বের হয় যে হয়তো একজন মহিলাকে কেউ পছন্দ করে, উনি হয়তো রাজি হচ্ছেন না, কিন্তু ওনার সাথে কেউ হয়তো একজন কোথাও যাচ্ছে, তো যখন অ্যাসিডটা নিক্ষেপ করে তখন ওই সাথের মানুষটা তখন ভিকটিম হয়ে যায়। হ্যাঁ, তারপরে আরও কিছু ঘটনা, যেমন হয়তো মাকে মারতে গেল, মায়ের পাশে বাচ্চা ঘুমাচ্ছিল, মানে বাচ্চাও তখন হ্যাঁ সে শিকার হয়ে গেল ওইটার। আচ্ছা, তো বেশিরভাগই আমাদের যেটা হচ্ছে কি, যে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঘটনাটা হয়, যে গ্রামে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে। আমাদের তো বাংলাদেশে প্রায় 68টা জেলার মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো আছে কম বেশি। এইটার পরবর্তীতে যেটা হয়, যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে আমাদের টিম যখন একজনকে মানে বিভিন্ন পেপার বা আমরা তো নিউজ সব থেকে জানতে পারি যে একজন সার্ভার অ্যাটাক হয়েছে, তো সেখান থেকে আমাদের টিম ওখানে যান, গিয়ে ওই পার্সনটাকে আমাদের অর্গানাইজেশনের কথা বলেন। এটা সে একটা মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে কাজটা হয়। যেমন আমাদের একজন ডক্টর আছেন, নার্স আছেন, আমি সাইকোথেরাপিস্ট আছি, ফিজিওথেরাপিস্ট আছেন, এবং আরও সোশ্যাল ওয়ার্কার, সবাই মিলে আসলে কাজটা করা হয়। তো প্রথমে যখন হয় তখন তো আসলে এটা ফিজিক্যাল অ্যাটাকটা বেশি হয়। হ্যাঁ, কাউকে যখন অ্যাসিডটা মানে মারা হয়, কারো হয়তো ফেসটা একদম নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটু ইমপ্যাক্টগুলো আমি জানতে চাই, যে এই ধরনের একটা ভায়োলেন্সের পর এই মানুষগুলোর উপরে সেটার ইমপ্যাক্ট কি পড়ে? ইমপ্যাক্ট তো সাংঘাতিকভাবে, মানে যদি প্রথমে তো হচ্ছে বায়োলজিক্যাল ঘটনাটা যেটা হয়, যে ফিজিক্যালি অ্যাটাকটা যেটা হয়, যে তাকে মারা হলো, তার সমস্ত বডি একদম মানে ঝলসে যায়, এবং মানে তখন তার ট্রিটমেন্ট হিসেবে তো ইনিশিয়ালি ডক্টররা তাদেরকে যা যা করা দরকার, এবং অনেক ধরনের সার্জারি করতে হয়। যেমন আমাদের অফিসে একজন আছেন, ওনার প্রায় 28 সার্জারি হয়েছে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গা থেকে স্কিন ড্রাফটিং করে করে তাকে বিভিন্ন জায়গায় মানে, এবং অনেকের থাকে এরকম যে অ্যাসিডের কারণে মানে এই যে মনে করেন এই অংশটা বুকের কাছে লেগে আছে। হ্যাঁ, কিন্তু সার্জারি করে করে এখন তাকে দেখলে আর মানে বোঝা যাবে না যে তার
অবস্থাটা ওরকম ছিল। অনেকে যেমন চোখ এফেক্টেড, অনেকে চোখে দেখতে পায় না, আবার অনেকে আছে যে দেখতে পায়, ঝাপসা দেখতে পায়। তারপরে মুখটা একটু বিকৃতি হয়ে যাওয়া, যেমন ঠোঁটের অংশটা উপরে উঠে যাওয়া, কারো কারো হচ্ছে মানে নোজটা একদমই নাই, হ্যাঁ, কারো কারো তো বডির ভিতরের পার্টগুলো তো আসলে ওইভাবে দেখা যায় না, কিন্তু বাইরে দিয়ে যেমন মুখ, হাত, এগুলো তো আসলে দেখা যায়, চোখ। যেমন একজন আমাদের কিছুদিন আগে একজন এসছেন, উনি একটা মাদ্রাসার শিক্ষক আর কি, ইমামতিও করেন, উনাকে মেরেছে পিঠে। হ্যাঁ, সো উনাকে কিন্তু দেখলে বোঝা যায় না যে উনি মানে সার্ভাইভার একটা কেস আর কি। তো উনি যেহেতু যে আমাদের দেশে যে জুব্বা পরে, ইমামরা যে জুব্বা পরেন বা টুপি পরেন, ওভাবে বোঝা যায় না। আবার অনেকে থাকে মাথায় মারলে পরবর্তীতে যখন চুল উঠে যায়, হ্যাঁ, তখনও কিন্তু বোঝা যায় না যে মাথার মধ্যে, কিন্তু বেশিটা বোঝা যায় যে ওই যে চেহারাটার মধ্যে যখন আসে, গলা, কাঁধে, হাতে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং মানে আমরা যে মডেলে কাজ করি এটাকে বলা হয় বায়োসাইকোসোশ্যাল মডেল। হ্যাঁ, যেমন ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল, তিনটা সাইড নিয়ে আমরা কাজ করি। তো সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে তো শারীরিক বিষয়টা নিয়েই তাকে সাফার করে বেশ কিছুদিন, এবং পরবর্তীতে যখন আমরা কাছে পাই অনেক দিন পরে, আসলে মানে কেসটা 3-4 মাস গেলে যখন সে নিজে একটু একটু অবস্থাটাই, তবে একদম শুরুতে ফার্স্ট এইড হিসেবে ওই যে সাইকোলজির ফার্স্ট এইডটা দেওয়া হয়, তার সাথে এমনি যে কথা বলা, হ্যাঁ, তার সাথে মানে একটু যে হ্যাঁ আমরা তোমার সাথে আছি, হ্যাঁ, সেই সাপোর্টটা তাকে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে যেই লং টাইম ইম্প্যাক্টটা পড়ে সেটা হচ্ছে অনেকের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা হয়, এটা সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, ডিপ্রেশনে ভুগতে থাকে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা যদি একটু ছোট্ট করে বলেন। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে যে এই যখন কোনো একটা ঘটনা ঘটে, সে ওই স্ট্রেসে থাকতে থাকতে মানে তার ভিতরে একটা ট্রমা, মানে ওই ঘটনাটার প্রতি মানে সে খুব বেশি ইয়ে হয়ে যায়, কি বলে যে সে কোনো কিছু আর মানে সহ্যই করতে পারে না, তার ঘুমে কিছু সমস্যা হয়, মানে ঘুম আসে না, এবং সবসময় একটা মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে এবং একই জিনিস বারবার মনে করতে থাকে। এক ধরনের প্যানিক অ্যাটাক হয়, মানে যে আমি মনে হয় মানে আতঙ্কে থাকে, এই মনে হয় আবার ঘটনাটা ঘটলো। যেমন আমার আরেকজন পেশেন্ট, উনি অন্ধকার দেখলেই ভয় পেতেন। আচ্ছা, উনি কিন্তু মানে আল্লাহর মতে এখন অনেক ভালো, কিন্তু মানে ওই যে অন্ধকারে যখন মারা হয়েছিল সেজন্য অন্ধকার দেখলে এখন ওনার ভয় লাগে। হ্যাঁ, এবং অনেকে যেটা হলো ওই ভয় থেকে, স্লিপ ডিস্টারবেন্স থেকে, মানে স্লিপ ওয়াকিং ও উনি আরেকজনের কথা বলছি আর কি। হ্যাঁ, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, মানে ওনার ভয়টা এরকম যে ওনাকে আবার মারতে আসছে, এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, সো এগুলা হচ্ছে যে প্রচণ্ড ভয়ের মধ্যে থাকে, সবসময় একটা আতঙ্ক কাজ করে, অনেকে তো হতাশায় ভুগে, অনেকে মরে যেতে চায়। একটা কেস ঘটেছে সুইসাইড, হ্যাঁ, এবং অনেক মানুষেরই সুইসাইডিয়াল থটটা অনেক বেশি, কারণ সমাজের সাথে, কারণ এটা তো হচ্ছে একদম ফিজিক্যালি ড্যামেজটা দেখা যায়, তো যে তাকে কিভাবে তার মানে সে তো আসলে মেইন স্ট্রিম মানুষের মধ্যে নাই। হ্যাঁ, তখন হচ্ছে যে সমাজ তাকে মেনে নিতে চায় না। যেমন একজন পেশেন্ট বলছিলেন যে সে কাজ করতে চায়, মানে বাসা বাড়িতে যে কাজ করতে চায়, কিন্তু তাকে নিতে চায় না, কারণ হচ্ছে যে সে হচ্ছে তার চেহারা দেখলে, মানে যেই বাসায় কাজ করতে চেয়েছেন সেই বাসার মানে ভদ্রমহিলা বলেছেন যে তোমাকে দেখলে আমার বাচ্চারা ভয় পায়। হ্যাঁ, ইভেন তার বাচ্চারাও কিন্তু তাকে ভয় পায়। হ্যাঁ, এবং অনেক দিন উনি, তখন আমি বলেছিলাম আর কি যে তাহলে আপনি কি করছেন, তখন বলছে যে আমি সবসময় মুখ ঢেকে রাখতাম। হ্যাঁ, খালি মুখ ঢেকে চোখটা বের করে রাখতাম, যে এবং কথা বলতাম যাতে ওরা আমাকে দেখতে না পায়। হ্যাঁ, তো এই যে জিনিসটা। এবং আরেকটা ঘটনা যেটা হচ্ছে যে কিছু কিছু ঘটনা, যেমন একজনের কথা বললাম যে পিঠে মেরেছে, দেখা যায় না। আবার কিছু কিছু ঘটনা, যেমন আমাদের আরেকটা কেস আছে, উনি ইসেতে কাজ করতো, ওই যে চা বাগানে কাজ করতেন, পরবর্তীতে উনাকে সেক্সুয়াল হ্যারাস করা হয়, রেপ করা হয়, এবং যেটা হচ্ছে যে ওখানে থেমে নাই, ওনাকে অ্যাসিড খাওয়ানো হয়। তো খাওয়ানোর পরে যেটা হলো যে ওনার ওই যে গলার ভিতরের নালিটা পুরা একদম ড্যামেজ হয়ে যায়, এবং পরে উনি স্টিল এখনও হচ্ছেন, উনি ব্লেন্ডার দিয়ে মানে একদমই লিকুইড করে উনি খান আর কি, খাবার নর্মালি খাবার উনি খেতে পারেন না। ভয়ানক, মানে এই বর্ণনাগুলো শোনাটাও ভীষণ ভয়ানক, যে মানে
আমরা সত্যি সত্যি ওনাদের অবস্থানটা কল্পনাও করতে পারবো না, তাদের ব্যথা আমরা শুধু চেষ্টা করতে পারি অনুভব করবার, কিন্তু সত্যিই আমরা পারবো না। আমার খুব আসলে খুব ডাউন ফিল হচ্ছে এটা শুনতে শুনতে। একটা বিরতিতে যাব আপু, বিরতি থেকে এসে আবার শুনবো যে সাইকোলজিস্ট হিসেবে আপনি তাদেরকে কিভাবে সাহায্য করেন। প্রিয় দর্শক, আমরা শুনছি খুব হেভি কিছু কথা, আমরা শুনছি এক্সপিরিয়েন্সেস, আমরা শুনছি, আরও শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এসেছি আমরা প্রমিসেস জানতে চাই একটা ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে অ্যাসিড বার্ন সার্ভাইভারদের মানসিক স্বাস্থ্য নিয়ে ইসরাত জাহান বিথির সাথে। কি ধরনের অভিজ্ঞতা আপনি পেয়েছেন তার কিছু শুনছিলাম আমরা। যে প্রশ্নটা রেখে অ্যাকচুয়ালি বিরতিতে গিয়েছিলাম যে এই যে মানুষগুলোকে যখন আপনি পান, তারা বার্ন হয়েছে, ঝলসে গেছে তাদের শরীর, তারা আপনি বলছিলেন যেমন যে তারা মেইন স্ট্রিমের মানুষ হিসেবে আসলে আর নেই, অত্যন্ত ভগ্ন দশা, তখন তাদের সাথে কিভাবে কাজ করেন আপনারা? আচ্ছা, যেটা হচ্ছে যে সাইকোথেরাপি তো আসলে এখানে প্রথমে আমাদের যেটা থাকে ফার্স্ট এইড, যেটা আমরা বলি যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, যেটা হচ্ছে যে যখন ঘটনাটা ঘটে তখন একটা সাপোর্ট তাকে দেওয়া হয়। পরবর্তীতে সাইকোথেরাপির কেসগুলো তো হয় একটু পরে, হ্যাঁ, যে যাদের একটু ডেপথ লেভেলে হেল্পটা দরকার, হ্যাঁ, তখন আসলে কেসগুলো আমার কাছে আসে। মানে যাদের সাথে অলরেডি ঘটনাটা 1 বছরের উপরে হয়ে গেছে এবং সে তখন এসে ফিল করছে তার কিছু সমস্যা। তো ওইখানে এসে যেভাবে কাজ করা হয়, যে বেশিরভাগ ক্ষেত্রে ইমোশন ফোকাসই কাজ করা হয়, যে তার মানে তার অবস্থানটা কি, সে কোন কোন জায়গাটায় সে সমস্যা ফেস করছে এবং তার কোপ করতে গিয়ে তার মেইনটেনিং ফ্যাক্টরগুলো কীরকম কাজ করছে। যেমন এখানে বলা যায় যে অনেক সময় থাকে কি, যে তাকে অ্যাসিড মেরেছে তাকেই হয়তো তার বিয়ে করতে হলো, হ্যাঁ, কারণ হচ্ছে কি আমাদের দেশে না মানে সমাজ থেকে যখন সালিশির ব্যবস্থাটা করা হয়, ধরেন ব্যাপারটা কি হয় যে ঘটনাটা যখন হলো তখন কিন্তু কেস করার একটা ব্যাপার চলে আসে, হ্যাঁ, এবং বা একটা সালিশি ঘটনা হয়, তখন সবাই মনে করে কি যে ও দিয়েছে, ওর সাথে বিয়ে দিলেই সমস্যাটার সমাধান, হ্যাঁ, এবং এই সমাধান করতে গিয়েও কিন্তু পরবর্তীতে ওই মেয়েটা কিন্তু ওই ফ্যামিলির সাথে যায় এবং ওখানেও কিন্তু অ্যাডজাস্ট করার সবার জন্য কিন্তু জিনিসটা খুব সুখকর আসলে হয় না। এটা কারোরই জন্য কি সুখকর? আমার নির্যাতকের সাথে আমাকে থাকতে হবে, এখানেও কিছু রিজন কাজ করে কি, যে মেয়েটাও মনে করে হ্যাঁ আমার তো এখন আর আগের অবস্থান নাই, যে আমাকে এখন তাহলে কে বিয়ে করবে, হ্যাঁ, আবার যেটা হচ্ছে যে তাহলে এখানেই মানে সমাজ থেকে যেহেতু এটাই বলছে এটাই মেনে নেই, আর যিনি ঘটনাটা করেছেন, হ্যাঁ, পারপিটেটর যাকে বলি, উনি কিছু টাকা হয়তো অ্যামাউন্ট করে, হ্যাঁ, আমাদের দেশে তো পলিটিক্যাল কিছু ব্যাপারও থাকে, হ্যাঁ, তো বেশিরভাগ হয় টাকা দিয়ে মীমাংসা করতে চায় এবং তখনই হচ্ছে যে করেছে তার সাথে যদি এরকম হয়, অনেক সময় তো হাজবেন্ড মারে, হ্যাঁ, যে অ্যাসিডটা হাজবেন্ড থ্রো করে, তখন হাজবেন্ডের সাথে যাতে ঝামেলাটা গুচে যায় সেজন্য আবার তার সাথে মিলমিশ করে দেওয়া হয়। কিছু কেসে এরকম ঘটনা হয় যে শাস্তি এড়ানোর জন্য এবং কারণ এটা তো মানে এটা 2002 সালে কিন্তু অ্যাসিড দমন একটা হয়, আইন হয়েছে, হ্যাঁ, শুরুর দিকে যেমন 99 থেকে আমাদের অর্গানাইজেশনটা কাজ করে যাচ্ছে, তো তখন যেমন অনেক কেস হতো, বছরে প্রায় 300-400 কেস কিন্তু আসতো। এখন কিন্তু এটা অনেক কমে গেছে বিকজ ওই আইনটা হওয়ার কারণে, হ্যাঁ, এবং বেশ কিছু নীতিমালা তৈরি হয়েছে, হ্যাঁ, অ্যাসিডটা যে সেল হবে মানে এটা নিয়ন্ত্রণ করার কিছু। আবার এই ঘটনাগুলো কোথায় হয়, যেখানে লাইক নরসিংদীতে যদি হয়, নরসিংদীতে ওখানে বেশি কাপড়ের একটা আছে কিন্তু, মানে ওখানে আমরা জানি যে ব্লক বাটিকের কাজগুলো হয়, তো সেখানে কিন্তু ওরা স্পিরিট ইউজ করে, অ্যাসিড ইউজ করে। আচ্ছা আচ্ছা, তো অ্যাসিড বের ঘটনাটা কিন্তু ওইসব এলাকাতে বেশি হয় যেখানে যে স্বর্ণের, হ্যাঁ, মানে স্বর্ণের চুড়ি বানাচ্ছে বা জুয়েলারি কোন আইটেম, ওখানে অ্যাসিডটা পাওয়া যায়, তো দেখা যায় তখন ওইসব এলাকার মধ্যে কিন্তু ঘটনাটা বেশি ঘটে। তো এই যে আইনটা প্রয়োগ হয়েছে এবং তারপর আপনি বলছেন যে এখন অ্যাসিড নিক্ষেপের ঘটনা বা অ্যাসিড ভায়োলেন্স যেটা, সেটা অনেক কমে গেছে, এটা তাহলে রিফ্লেক্ট করছে যে সরকার যদি একটা কঠোর উদ্যোগ গ্রহণ করে এবং সেটার
বাস্তবায়ন করে তাহলে সত্যি সত্যি সেখানে একটা ভালো ফল আসে। সরকারের তরফ থেকে তো আসলে তো অবশ্যই এই জিনিসটা হয়। আবার রিসেন্টলি কিন্তু পলিটিক্যাল সিচুয়েশন আবার নর্মালে নাই, হ্যাঁ, এখন কিন্তু আবার একটু বেশি, হ্যাঁ, তো এটা কিন্তু আপ ডাউন করে যে দেশের অবস্থা সেই জায়গাটার উপরে। এখনো কিন্তু আবার আইন আছে, কিন্তু তারপর কিন্তু হচ্ছে প্রয়োগ। এখন এটার পিছনে এটাও রিজন থাকতে পারে, যারা মারছে তাদের একটা বড় গ্রুপ হয়তো এডিক্টেড হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা আমি খুবই কিউরিয়াস যে আসলে এই যে এই ভায়োলেন্সটার সঙ্গে যারা যুক্ত, আমি একটা মানুষের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারছি এবং চোখের সামনে আমি জানি যে সেই মানুষটা পুরো দগ্ধ হয়ে যাবে, আমি জেনে এই কাজটাতেই নিজেকে লিপ্ত করছি, এটা আসলে কি ধরনের মানুষরা এটা করতে পারে? না, এটা তো আসলে স্বাভাবিক মানসিকতার মানুষ, কোনো সুস্থতার আসলে কথা না। নরমালি যদি আমিও চিন্তা করি, সেটা হচ্ছে যে ওদের মধ্যে হিংস্র ব্যাপারটা এই লেভেলে থাকে, ওরা আসলে প্রতিশোধ নিতে হবে, হ্যাঁ, মানে ওরা আসলে ওইটা চিন্তা করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাদের অ্যাওয়ারনেসটা আসলে নাই। তারা যেমন আমার একজনের সাথে কথা হয়েছিল, যিনি এই ঘটনার সাথে আর কি ইনভলভ, সেটা বেশ কিছু আগের আর কথা বলছি আর কি। তো সেখান থেকে আমি জানি যে উনি নিজে বুঝেননি যে এটা ইমপ্যাক্ট এরকম হবে, মানে একটা অ্যাসিড, মানে অ্যাসিডটা সামনে অ্যাভেলেবেল পাওয়াতে থ্রো করলেন, কিন্তু উনি আসলে জানেন না যে এটা মারলে পরে এটা কি হতে পারে। এবং অনেকে থাকে তো যে মানে অনেক বেশি অ্যাংরিনেসটা থেকেই তার মধ্যে এটা আসে, তাকে আমার পেতে হবে, সে আমার কথা শুনবে না কেন, হ্যাঁ, আমাকে যেমন যৌতুক চেলো, যৌতুক দিবে না কেন, দেন হচ্ছে জমি জমা নিয়ে যে ঘটনা। এবং এখানে আরেকটা ভয়ঙ্কর কি, অনেক সময় থাকে যে নিজেই নিজের লোককে মারে, হ্যাঁ, যেমন একটা ঘটনা আছে যে বাবা তার ছেলেকে মেরেছে কিন্তু, হ্যাঁ, কারণ হচ্ছে যে যদি বাবা দেখাতে পারে যে তার ছেলে হয়েছে, সেখানে ওই ওই জমির ইসেতে সে কেসে জিতে যাবে, মানে প্রমাণটা দেখায়। এটা কি হতে পারে যে এই মানুষগুলো আসলে কোনো মানসিক রোগে আক্রান্ত? মানসিক রোগী কিছুটা তো আমরা বলবো, সুস্থভাবে মানুষ তো এটা আসলে চিন্তা করতে পারে না, হ্যাঁ। আর ওই যে বললাম না যে আমাদের দেশে যেমন কিছু মানুষ আছে যে আমরা তো মানে এইভাবে এত ডেপলি চিন্তা করি না, আমরা জানি না, দেন হচ্ছে যে কেউ কেউ হয়তো একটু গাঁজা টাজার সাথেও ইনভলভ থাকতে পারেন ওনারা, ওগুলা তখন মানুষের আসলে মাথা তো অনেক কিছু কাজ করে না, হ্যাঁ, মানে নেশার সাথে যদি যারা জড়িত আছেন, হ্যাঁ। আর যারা থ্রো, মানে সব সময় তো আসলে থ্রোটা তো সরাসরি কেউ করে না, মানে ধরেন কাউকে না কাউকে দিয়ে করাচ্ছে, তো যেই মানুষগুলা করে সেই মানুষগুলা তো একটু মানসিকভাবে একটু মানে অসুস্থই আমাদের বলা যায়, হ্যাঁ। তো তারা তো সুস্থ স্বাভাবিক চিন্তা করে এই কাজটা আসলে করতে পারে না। তবে একটা বড় অংশ যেটা হচ্ছে তারা আসলে অ্যাওয়ার না যে এটা হলে কি হবে, আর আরেকটা হচ্ছে যে একেবারেই মেরে ফেলতে চায়, হ্যাঁ, এটাও তাদের এক ধরনের ক্রিমিনাল মেন্টালিটি, যে তাকে আমি একদমই জীবন থেকে শেষ করে দিব, হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো পারিবারিক মানে আবহটা কোনো ভূমিকা রাখে বলে মনে করেন, যে পরিবারের মানে পারিবারিক যে পরিবেশ এই ধরনের মানসিকতা তৈরির পেছনে? আসলে ওভাবে তো সরাসরি পারপিটেটর নিয়ে কাজ করা হয়নি, দুই একটা কেসে একটু জানতে পেরেছিলাম দেখে বলতে পারছি, হ্যাঁ। পারিবারিক পরিবেশ কি, মানে আসলে এটা তো ছোটকাল থেকে বাবা মা একটা বাচ্চাকে যেভাবে গড়ে তুলবে, বাচ্চার মধ্যে তো ওভাবে জিনিসগুলা তৈরি হবে। এখন যদি বাচ্চাকে এতটা জেদ, মানে যে মানুষ সেটা করেছে তার ভেতরে যে এত তীব্র জেদ, এত মানে জিঘাংসা যেটাকে বলে, মানে প্রতিশোধের যে আকাঙ্ক্ষা, সেটা এত তীব্র হয়ে যেতে পারে। আমরা যে স্বাভাবিক সামাজিক যে মূল্যবোধ নিয়ে একটা মানুষ যদি বড় হতে পারে, তাহলে কি এমনটা হওয়া সম্ভব? না না, সেটা তো অবশ্যই না, এবং সেটা কারো আসলে করা উচিত না। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু একটু হোমজিকালো, মানে তারা কি করছে কেন করছে এত ডেপলি তারা কিন্তু ওভাবে চিন্তা করে না, হ্যাঁ। গ্রামের সাইডের মানুষ তো আরোই বেশি চিন্তা করে না, মনে করে যে এটা মানে এটা সামনে পেয়েছে থ্রো করি, তারপরে যা হওয়ার হবে, হ্যাঁ। এবং সেটার জন্য যে সেই মানুষটার পুরো লাইফ লং ইস্যু হয়ে যেতে পারে, এটা আসলে যেমন একটা ঘটনা এরকম ছিল যে ওই যেটা বললাম যে বাবা তার ছেলেকে মেরেছে, সে মারতে কিন্তু সে নিজেও ভিকটিম ছিল, সেও কিন্তু সার্ভাইভার ছিল, হ্যাঁ। পরবর্তীতে মানে উনি ফিল করেছেন যে এটা ওনার করা উচিত হয়নি, কারণ উনি তো নিজেও এটা ভিতর দিয়ে গিয়েছেন। কিন্তু এরকম তো সবাই তো খালি দেখে যে
মানে ওর লাইফটা আমি হেল করে দিব। হ্যাঁ, ওই প্রতিশোধ নেওয়ার এটা তো আসলে কোনো সুস্থতার আসলে লক্ষণ না। হ্যাঁ, একটা মানুষকে আমি বকা দিতে পারি, তার সাথে ওইটা নিয়ে আমি আলোচনা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে জোর করে কেন আমাকে আদায় করে নিতে হবে। হ্যাঁ, জোর করাকরিটাই তো আসলে ঠিক না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আরেকটা বিরতির সময় হয়ে এলো, এসে আবার কথা হচ্ছে। দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করি সঙ্গেই থাকবেন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সাইকোথেরাপিস্ট ইসরাত জাহান বিথির সাথে অ্যাসিড বার্ন সার্ভাইভারদের মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর। আপু, এইবারে আমি যে জায়গাটাতে আসতে চাই সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে একটা মাল্টিডিসিপ্লিনারি ফর্মে আসলে অ্যাসিড বার্ন যারা থাকে, মানে বার্নের যারা রোগী, তাদেরকে একটা সাহায্যটা দিতে হয়। তো এই মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট হচ্ছে যে এখানে একটা গ্রুপ থাকবে, যে গ্রুপের মধ্যে প্রথমে তো একটা রেস্কিউ টিম থাকে। হ্যাঁ, পরবর্তীতে একজন ডক্টর থাকতে হবে, একজন হচ্ছে নার্স থাকতে হবে, দেন হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট থাকবেন, একজন হচ্ছে ফিজিওথেরাপিস্ট থাকবেন, কারণ ফিজিক্যালও কিন্তু অনেক কিছু হয়, সে জায়গায় ফিজিওথেরাপিস্টেরও একটা ভূমিকা থাকে। দেন হচ্ছে একজন সার্জন থাকতে পারেন, হ্যাঁ, যাকে ওই যে সবসময় কিছু সার্জারি করতে হয়, তার ড্রাফটিং করা টরা সেগুলোর একটা বিষয় থাকে। এছাড়া কিছু সোশ্যাল ওয়ার্কার থাকেন। এই অনেকগুলা মানুষ একসাথে মিলে যখন যার যেই জায়গাটা প্রয়োজন তখন তাকে সেই জায়গাটায় হেল্প করবে। হ্যাঁ, তো একসাথে মিলে এই অ্যাপ্রোচটায় কাজ করা হয়। যে কোনো বার্ন, এটা অ্যাসিড বার্নও হতে পারে, আদার বার্নও হতে পারে। হ্যাঁ, সো একটা বার্নের ক্ষেত্রে তখন এই জিনিসটা, এবং যখন নাকি মেডিকেল ট্রিটমেন্টটা যায়, মেডিকেল টিমটা যায়, তো প্রথমে তো হচ্ছে তার বার্নের জায়গাগুলা, সেই জায়গাটা নিয়ে ডক্টররা কাজ করেন। এবং এটা প্রায় এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে এদেরকে প্রেশার গার্মেন্টস বলে একটা ইয়ে আছে। হ্যাঁ, কিছু কাপড় আছে, যেমন বার্ন হওয়ার পরে তাদের শরীরের অংশগুলো কিন্তু ফুলে ওঠে। হ্যাঁ, স্কিনগুলো কিন্তু এরকম ফুলে ওঠে। তখন ওই প্রেশার গার্মেন্টস হচ্ছে, এটা হচ্ছে কিছুটা ইলাস্টিকের মতো। হ্যাঁ, তো সেই কাপড়টা দিয়ে, মানে কারো যদি এতটুকু অংশ বার্ন হয়, এটা হচ্ছে আবার কিছু মানে এটা হচ্ছে কি বলে যে আপনাকে বুঝতে হবে যে কতটুকু লাগবে, তার মাপ অনুযায়ী আর কি, ওই জায়গাটা টাইট করে যাতে মানে ব্যান্ড করতে পারে। তো ওই কাপড়টা দিয়ে আবার বেঁধে রাখতে হয়। শুধুমাত্র ঘুমানোর সময় আমরা জানি যে আমরা সবকিছু একটু লুজ করে ঘুমাবো, তা না হলে জিনিসটা অনেক ফুলে যাবে। মানে ওটাকে নর্মাল করার জন্য স্কিনটাকে তখন এটা করতে হয়। তবে এটা প্রায় 6 থেকে 1 বছর পরের ঘটনা, কিন্তু স্কিনগুলা কিন্তু হ্যাঁ, কিন্তু ইনিশিয়ালি তো বার্নের ট্রিটমেন্টগুলাই করা হয়। একজন প্রথমে যে, এবং তাকে কোন কোন জায়গায় ড্রাফটিং করতে হবে, তার কোন অংশটাকে কিভাবে, মানে ডাক্তাররা তো এটা চেষ্টা করে যান যে কতটুকু তাকে নর্মালাইজ করা যায়। এবং কিছু কিছু সার্জারি কিন্তু আবার সঙ্গে সঙ্গে করা যায় না। হ্যাঁ, যেমন আমি একটা কেসের কথা বললাম যে একজনের এই অংশটা এইখানে লাগানো ছিল, কিন্তু কারণ কি হয়, যখন এই ধরনের বার্নের ঘটনা হয় অ্যাসিড বা যে কোনো, তখন হয় কি প্রচুর পানি ঢালতে হয়। অ্যাকচুয়ালি পানি কিন্তু হচ্ছে ট্রিটমেন্টের একটা বড় পার্ট। হ্যাঁ, তো আমরা তো অনেক সময় আসলে জানি না, পানি না দেওয়ার কারণে হয় কি, আবার অনেকে কি থাকে খালি ফিল করে যে আমার বার্ন হচ্ছে, আমার মানে বডিটা জ্বলতেছে। হ্যাঁ, তখন আমরা কি করি, মুখ দিয়ে এরকম করতে থাকি না, তো আর ওই জিনিসটা যখন ওই যে ইয়ে হয়ে গড়িয়ে এদিকে চলে আসে না, তখন ওই অংশগুলোও কিন্তু পুড়ে যায়। ঠিক আছে, সো তখনই কিন্তু মানে ওই সময়টা বোঝা যায় না, কিন্তু এটা তো একদম টোটালি স্কিনটাকে একদম ম্যাশ করে ফেলে। হ্যাঁ, তো এই জায়গাটায় তখন হচ্ছে যে ডক্টররা তো নানান ডাক্তারি হেল্পটা দেন। আর আমাদের কাজটা আসলে কিছুদিন পরে হয়, কারণ এটা কিন্তু একটা লং টাইম একটা ক্রনিক ডিজিজের মতো থাকে, এবং একটা পেশেন্টের কিন্তু এটা আজীবন সমস্যা। আচ্ছা, এটা কিন্তু তার মানে আপনার কথা থেকে আরেকটা ক্লু পেলাম, সেটা হচ্ছে যে এই ট্রিটমেন্টটা মানে বার্ন শুকিয়ে যাওয়ার পর তার হয়তো সব সার্জারিও শেষ হয়ে গেল, কিন্তু তারপরও আসলে তাকে কিছু ডিফিকাল্টির ভেতর দিয়ে যেতে হয়। যেমন আপনি বললেন যে স্কিনটা এরকম ফুলে ওঠে, সেটা আপনি বলছেন যে শুকিয়ে যাওয়ার পর তার এই ধরনের সমস্যাগুলো হয়। হ্যাঁ, ওই প্রেসার গার্মেন্ট যে কাপড়টা, সেটা দিয়েও কিন্তু তাকে ওই জায়গাটা বেঁধে রাখতে হয়। বেঁধে রাখতে রাখতে ওই জায়গাটা আস্তে 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 নেমে যায়। হ্যাঁ, এরকম মেনটেন করতে হয়। এবং
এখনকার সময়ে কিন্তু একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে যারা বেঁচে আছে, হ্যাঁ, তারা কিভাবে সার্ভাইভ করবে, কারণ আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছি, মানে সেখানে কি একটা পুনর্বাসনের ব্যাপার আছে। হ্যাঁ, তাদের কিন্তু আসলে কি মানে ঘটনার যখন হয় সবাই কিন্তু ওরিড থাকে দিতে হবে, কিন্তু তারপরের ফেজগুলো কিন্তু আরো বেশি খারাপ। একটা মানুষ কিন্তু আজীবন সেই ট্রমাটার ভিতর দিয়ে যায়, তার কিন্তু ওই ভয়টা মানে যায় না। যেমন আমি অন্য একটা কেসের কথা বলি, সেটা হচ্ছে যে ওই ছেলেটার যখন বয়স ছিল 10, তখন সে মানে তাদের পারিবারিক কারণে অ্যাসিডের ইয়ে হয়, হ্যাঁ, তো হওয়ার কারণে ও যখন ছোট ছিল তখন কিন্তু সে বুঝেনি যে ওর চেহারা একটু অন্যরকম হয়ে গেছে, লোকজন কি বলবে সেটা না। কিন্তু সে যখন নাকি একটু বড় হচ্ছিল, হ্যাঁ, 15-16 বছর যখন হলো, তখন হলো কি লোকজন ওকে দেখলেই বলে যে তোকে দেখতে এরকম দেখা যায়, যত নোংরা কথা যত বলে সেরকম, তোর চেহারা এরকম হয়ে গেছে, তখন তার মধ্যে ডিপ্রেশনটা চলে আসে। হ্যাঁ, কারণ তখন তো সে বুঝে, হ্যাঁ, এবং সেই সময়টাই কিন্তু সাইকোথেরাপিস্টের কাজটা অনেক বেশি, একটা মানসিক স্বাস্থ্যের লোকজনের কাজগুলো কিন্তু সেই সময় এসে থাকে। এবং আমার ওই কেসের ক্ষেত্রে যেটা ছিল, এখন অনেকখানি সাকসেসফুলি আমি হ্যান্ডেল করছি, যে শুরুতে সে একদমই কথা বলতো না কারোর সাথে, হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে সে কিন্তু এখন মানে তার সাথে কথা বলতে বলতে, আমরা সাইকোথেরাপিতে যেভাবে কাজ করি, কগনিটিভ বিহেভিয়ার কাজ করি বা ইমোশন ফোকাস কাজ করি, তাকে কিছু স্কিল ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসছি, হ্যাঁ, কিছু কি বলে যে একটু গ্রুপ সেশনের মধ্যে নিয়ে আসছি, হ্যাঁ, তার কথাগুলো তার যত বেশি হিল হচ্ছে তত বেশি বলতে বলতে এখন যেটা হচ্ছে যে এখন কিন্তু সে মানুষের সাথে কথা বলে, হাসি দেয়, হ্যাঁ, তো মানে এটা কিন্তু শুরুতে আসলে ছিল না, হ্যাঁ। তারপর সে আমাকে বলছে যে বাইরে গেলে লোকজন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোকজন খুব বুলিং করে, নানান ধরনের নেগেটিভ কমেন্ট করে, হ্যাঁ। শুধু তাই না, এই যে চোখের দৃষ্টি, হয়তো কেউ কিছু বলছি না কিন্তু আমি তাকাচ্ছি খুব অদ্ভুতভাবে তার দিকে, খুব ন্যাচারালি সেই তাকানোটা চলে আসে, এবং সেটা তো বোঝা যায় যে আমার দিকে একটু ভিন্নভাবে তাকিয়েছে। তাদের কষ্টটা এখানেই যে যেমন গভর্নমেন্ট লেভেলে প্রতিবন্ধী ভাতা আছে, হ্যাঁ, কিন্তু ওদের কথা হচ্ছে যে সার্ভাইভার যেটা বলে যে আমি তো প্রতিবন্ধী হয়ে আসিনি, আমাকে তো ইচ্ছাকৃতভাবে জিনিসটার মধ্যে ঢুকানো হয়েছে, হ্যাঁ। সো এটা হচ্ছে যদি ওই যে ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনাগুলো হয় তখন, কিন্তু কিছু ঘটনা আছে না যে বার্ন হলো, তখন তার চেহারা সব নষ্ট হয়ে গেল, তখনও কিন্তু সে অ্যাকচুয়ালি প্রতিবন্ধী না, মানে সে তো একটা ঘটনার শিকারের মধ্যে গিয়ে পড়ে। তো এই জন্য তারা চায় যে অ্যাসিড বার্নদের জন্য বা বার্নদের জন্য যদি আলাদা কোনো ভাতার ব্যবস্থা থাকে, হ্যাঁ, এবং তারা যেন মেইন স্ট্রিমের লোকজনের সাথে কাজ করতে পারে। যেমন অনেক জায়গায় আছে যে ওদেরকে নিতে চায় না লোকজন, জবে নিতে চায় না, কোনো কাজে নিতে চায় না। সো ওই জায়গাটায় আসলে আমার মনে হয় একটু কাজ করলে ভালো, এবং যদি সরকারিভাবে একটা নজর দেওয়া শুরু করে, হ্যাঁ, বেসরকারিভাবে লোকজন এগিয়ে আসতে পারে যদি এটাকে একটু গুরুত্ব দেয়। আমাদের সাইকোলজিক্যাল হেল্পটা আমার মনে হয় বেশি আসে যে ওই 1 বছর পর থেকে, হ্যাঁ, কারণ তখন তো সে একটা ডিপ্রেশনে চলে, সে তো তখন বোঝা শুরু করে যে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা কোথায় হচ্ছে, কারণ তখন হয় কি জিনিসগুলো তো অনেকখানি নর্মাল হয়, এবং নর্মাল হয়ে সে বোঝে ও আচ্ছা আমি আর চোখে দেখতে পাবো না, আমি আর এটা করতে পারবো না, তখন হয় কি তার মধ্যে হতাশাটা ঢুকে যায়। আপনার অর্গানাইজেশন থেকে তো সবাইকে আপনারা সাপোর্ট দিতে পারেন এরকমটা না, কোথায় কোথায় আসলে এই হেল্পটা তারা পেতে পারে? এখন আমাদের দেশে তো কিছু ইউনিট হয়েছে, আর সাইকোলজিস্টরা বিভিন্ন জায়গায় কাজ করছে, হ্যাঁ, যেমন আমরা প্রথমেই যদি বলি মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে বাংলাদেশে, জাতীয় মানসিক হাসপাতাল আছে, পিজি হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল আছে, সমস্ত মেডিকেলগুলোতে কিন্তু মানসিক স্বাস্থ্যের সেবাটা দেওয়া হয়। এছাড়া আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, এডুকেশন সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, সেই জায়গাগুলোতেও যেতে পারে। বিভিন্ন ধরনের আমাদের দেশে বিভিন্ন ধরনের ড্রাগ এডিকশন সেন্টারগুলো আছে, সেখানেও কিন্তু মানসিক স্বাস্থ্যের সেবাগুলো দেওয়া হয়, হ্যাঁ। সো ওখানেও যেতে পারে, এমন না যে তার পার্টিকুলার ওই ইস্যুটার জন্য যেতে হবে সেটা না, ওটার সাথে অন্য ফ্যাক্টরগুলোর জন্য তারা কিন্তু সেই জায়গাগুলো নিতে পারে। প্রাইভেট সেক্টরেও অনেক জায়গা হয়েছে, যেমন সীমান্ত স্কয়ারেও হয়েছে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার, সেটা হয়েছে, অনেক চেম্বার হয়েছে। তো সবাই যদি চায়, হ্যাঁ, তো এটাও নিতে পারে, আবার অনলাইনেও বেশ কিছু সার্ভিস হয়েছে, হ্যাঁ, সেখানেও নিতে পারে। যে মশাল মেন্টাল হেলথ একটা অর্গানাইজেশন আছে,
দেন হচ্ছে যে আরও এরকম মাইন্ড স্পেস, হ্যাঁ আমি সব নাম এখনো পুরোপুরি জানি না, তো এইসব জায়গাও চাইলে তারা হেল্প নিতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। জানলাম আমরা। আরেকটা বিরতির সময় হয়ে এলো, এসে আবার কথা বলছি। দর্শক, নেব আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এসেছি বিরতি নিয়ে। কথা হচ্ছে অ্যাসিড বার্ন সার্ভাইভারদের মানসিক স্বাস্থ্য, এই বিষয়ের উপরে ইসরাত জাহান বিথির সাথে। অ্যাসিড বার্ন এবং অন্য যে কোনো বার্ন, সবারই আসলে মানে রেজাল্টটা একই, তারা একই বিষয়ের ভেতর দিয়ে যাচ্ছেন। কেউ তার গায়ে ছুঁড়ে মেরেছে, কেউ হয়তো মানে অন্য কোনোভাবে বার্ন হয়েছেন, কিন্তু তাকে একই প্রসেসের ভেতর দিয়ে আসলে যেতে হচ্ছে। তো এই যে তারা যখন কিছুটা সুস্থ হয়ে ওঠে, তারপর তাদের মানসিক স্বাস্থ্যের সাহায্য, এটা একটা আপনি বললেন যে খুবই প্রয়োজনীয় একটা প্রসেস। আর কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়, এই পুনর্বাসনে কেউ কাজ করছে কিনা, কি ধরনের ব্যবস্থা অলরেডি আছে এবং কি নেওয়া যেতে পারে? আসলে যেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে গভর্নমেন্ট লেভেলের কিছু যদি থাকে পুনর্বাসনের, তাহলে সবচেয়ে বড় একটা জিনিস। ওভাবে বাংলাদেশে যে খুব পুনর্বাসনের জন্য অনেক কিছু আছে বিষয়টা তা না। আমার কাছে লাগে গভর্নমেন্ট যদি এই সেক্টরটাকে আর একটু গুরুত্ব দেয়, একটু প্রায়োরিটি দেয়, যে হ্যাঁ এনাদেরকে, যেমন সবাই কিন্তু এইটুকু শুধুই ভাবে যে বার্নের ঘটনাটা হলো বা হ্যাঁ ওর মানে এই অবস্থাটা আছে, কিন্তু এর পরের স্টেপটা কিন্তু কেউ চিন্তা করে না যে ওর লাইফ লং ইস্যু, ও কেমন করে বাকি জীবনটা পার করবে। হ্যাঁ, তো যেটা একটু আগেও আমি বলেছি যে যদি এরকম হয় তাদের জন্য কোনো স্পেশাল ভাতার যদি কোনো একটা গভর্নমেন্ট লেভেলে থাকে, এছাড়া মানে নন গভর্নমেন্ট সাইড থেকেও আমার মনে হয় অনেকে যদি এগিয়ে আসে, হ্যাঁ যে তাদের জন্য কোনো একটা বিভিন্ন ধরনের কি বলবো যে রিহ্যাবের কথা যদি তারা চিন্তা করে, যেমন ওই হিসেবে আমি অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনের কথা একটা বলতে পারি। যেমন তাদের একটা সিস্টেম হচ্ছে যে তাদের অফিসেই এই সার্ভাইভাররা যারা নাকি এখন অনেকখানি ভালো আছেন তাদেরকে জব দিচ্ছেন। আচ্ছা, আমি ওভাবে বলতে পারবো, বাট অনেক পার্সন তারা এখানে কাজ করছে। হ্যাঁ, তো আমরা যদি এভাবে চিন্তা করি, প্রত্যেকটা অর্গানাইজেশনই যদি সেটা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট হোক, তাদের জন্য যদি একটা জবের একটা সিস্টেম থাকে যে ওরা মেইন স্ট্রিমে কাজ করতে পারবে। হ্যাঁ, এখন যেমন শুরুতেই মানুষ হয়তো একটা নেগেটিভ ওয়েতে দেখে যে না ওদেরকে নেওয়া যাবে না। হ্যাঁ, ওই জায়গাটা থেকে আমার মনে হয় মানুষের ওই মিথটা থেকে একটু যদি বের হয়ে আসে, হ্যাঁ ওই জায়গাটা থেকে একটু বের হয়ে আসে যে ওদেরকে পুনর্বাসন এভাবেই সম্ভব, বা ধরেন এন্টারপ্রেনারশিপের কাজগুলোও যদি করে যায়, হ্যাঁ যে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে নানানভাবে তাদেরকে স্কিল আপ করে, কারণ অনেকেই কিন্তু এরকম যে আমরা যেমন একটা কাজ করেছি যে কিছু মানুষকে আমরা ট্রেন আপ করেছি সেলাইয়ের উপরে, হ্যাঁ ব্লক বাটিকের উপরে। তো ওদেরকে তারপরে হচ্ছে যে আমাদের একটা ডোনেশন আসে, সেখান থেকে আমরা তাদেরকে কিছু সেলাই মেশিন দিই। হ্যাঁ, তো তারা আমাদেরকে কথা দিয়েছে, যদিও এটা ফলো আপ করতে হবে সামনে, যে তারা নিজেরা কিছু, কারণ আমরা এখন জানি যে আমাদের দেশে যে ফেস্টিভগুলো হয় তখন কিন্তু আমরা অনেক কাপড় চোপড় বানাই, তাই না, আমরা টেইলারের খরচটা অনেক দিই। তো কেউ যদি তার একটা সেলাই মেশিন দিয়ে করে, টেইলারিং এর কাজটা করে, সে কিন্তু অনেকখানি মানে ইনকাম করতে পারবে। এবং আমাদের উদাহরণ হিসেবে কিন্তু আমরা এরকম পাই, একজন আছে যে সে পার্লারের কাজ শিখেছে, সে নিজেই পার্লার দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, সে কিন্তু বিউটিফিকেশনের কাজগুলো সে করে, আমাদের এক্সাম্পল হিসেবে আছে, আমি সেই মেয়েদের সাথে আমি কাজ করে আসছি। তারপর আরেকজন আছে টেইলারিং এর কাজ করে যাচ্ছে, হ্যাঁ খুব ভালো। তো হয় না এরকম, যার যে মানে যেই দিকটায় পারে। সামনে হয়তো আরও কিছু প্ল্যান আমরা রাখছি, যে যেমন ফুডের উপরে, হ্যাঁ আমাদের এখন জানি যে অনেক ফুড কোর্ট পাওয়া, মানে ছোট ছোট বিজনেসগুলা, এগুলা মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে। এই স্কিলগুলা দিয়ে তাদেরকে যদি আমরা পুনর্বাসন চিন্তা করতে পারি। সত্যিকার অর্থে তো বাংলাদেশ যেহেতু ভীষণ জনবহুল একটা দেশ, এখানে কেউ না কেউ কোনো ছোট কিছু নিয়ে স্টার্ট করলেও কিন্তু অনেক মানুষকে রিচ করতে পারে, এবং সেখানে বিজনেসটা অবশ্যই হওয়া সম্ভব। শুধুমাত্র তাকে এটা শিখিয়ে দেওয়া, স্কিলটা শেখানো, এবং তার হয়তো কিছু পুঁজির দরকার হতে পারে। তো এখানে আপনি একটা ভালো জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে আপনাদের মানে যে ডোনেশন,
তো ডোনেশনের জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট, যে এই খাতে কিছু বরাদ্দ থাকা যাতে এই মানুষগুলোকে এই ট্রেনিংগুলো দেওয়া যায়, এবং তারা যদি ছোট কিছু শুরুও করতে চায় বা তাদের জন্য কিছু লোনের সিস্টেমে যদি থাকে, হ্যাঁ, যে তারাই হয়তো এটা আবার পে করে দিবে, ওরকম আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে ওরকম ইন্টারেস্ট না নিয়ে, কারণ ওরা তো আসলেই পারবে না, হ্যাঁ, তো তাদের যদি একটু জিরো ইন্টারেস্ট দিয়ে কোনোভাবে তাদেরকে একটা মানুষকে একটু হেল্প করা যায়, এই মানুষটা উঠে দাঁড়াবে। এক্স্যাক্টলি, সেই পুনর্বাসন বলতে ওটাই, যেমন মানে প্রমিসেস মেডিকেল যেমন হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে মাদকাসক্তি এবং মানসিক রোগীদের পুনর্বাসন করা হয়, চিকিৎসা করা হয়, এবং তারপর যাতে তারা মেইন স্ট্রিমে ফেরত যেতে পারে সেই চেষ্টাটা করা হয়। তেমনি অ্যাসিড বার্নদের ক্ষেত্রেও তো একই ব্যাপারই আসলে করতে হবে, রাইট, যে তারা যেন আবার সমাজে ফিরে গিয়ে প্রোডাক্টিভ হতে পারে, কাজ করতে পারে। হ্যাঁ, এবং অনেকেই তো আছে যারা আসলে হয়তো তাদের শুধু চামড়াটাই পুড়ে গেছে, কিন্তু সে শারীরিকভাবে ঠিকঠাক সমর্থ আছে, করতে পারে, মানে আগে কাজ করতে পারে, মানে আসলে তো পুরোপুরি ওরা ঠিক থাকে না আজীবন, যেমন তাদের ওই যে কিছু তো মানে ড্যামেজ থাকেই, হ্যাঁ, কিন্তু তারপর তো সে করতে পারে। আর মানে আমাদের দেশে তো ওরকম না যে আপনার একটা মানুষের যখন কিছু থাকে না তাকেই করতে হবে, এখানে তো এক্সট্রা কোনো হেল্পের কিছু নাই, তো সে তখন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমি যেহেতু বাইরেও থাকি, মানে ওই হিসেবে আমি বললাম যে বাইরে তো গভর্নমেন্টের একটা ভাতা থাকে প্রত্যেকটা পার্সনের জন্য, বাংলাদেশে তো আর সেই জিনিসটা থাকে না। তো আমাদের দেশের মানুষ কিন্তু কর্মঠ, আমাদের দেশের মানুষ কিন্তু চায় কাজ করতে, আমাদের যেটা করতে হবে প্রপারলি ইউজ করতে হবে, মানুষগুলোকে একটু স্কিল করে দিয়ে তাদেরকে প্রপার সিস্টেমের মধ্যে একটু ঢুকাই দিতে হবে, এবং সেটার জন্য সরকারের সাথে বেসরকারি উদ্যোগ অনেক বেশি দরকার, দুই সাইডেই কাজ করতে হবে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুই সাইডেই সবাইকে এগিয়ে আসতে হবে, এবং সবাই আসলে বিষয়টাকে একটু প্রায়োরিটি দিতে হবে, একটু গুরুত্ব দিলে আমার মনে হয় এই মানুষগুলোর জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, সেটাই। আরেকটা বিষয় যেটা যেমন ওই যে একটা কথা প্রচলিত আছে যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, তো এখানে দর্শনের জায়গাটাতেই হচ্ছে সবাই একটা ধাক্কা খায়, এইখানটা থেকে বের হয়ে আসার, সেখানে আসলে কি বলবেন আমাদের? না, সেখানে হচ্ছে যে আমাদের আসলে এটা না পরিবার থেকে শুরু করতে হবে, হ্যাঁ, যে একটা পরিবারেও কিন্তু আমাদের বাচ্চাদেরকে, আমরা যারা মারা আছি বাবারা আছি, আমাদেরও কিন্তু বাচ্চাদেরকে এই মেসেজ দিতে হবে যে একটা মানুষের লাইফে অনেক কিছু হতেই পারে, তার মানে ওই মানুষটাকে আমি একদম নেগেটিভ ওয়েতে দেখবো বিষয়টা তা না, হ্যাঁ, বরং মানুষটা কেমন, মানুষটা কতটুকু কাজ করতে পারে সেই জায়গাটাকে একটু ফোকাস করে তাকে আমরা একটু এগিয়ে নিতে পারি কিনা, তাকে আমরা হেল্প করতে পারি কিনা, হ্যাঁ। সো এটা আসলে ওই যে পরিবার থেকে শুরু করা লাগবে, পরিবার থেকে। আরেকটা জিনিস আসলে আমরা খুব শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু এটা আরো আগে আমি তুলতে পারলে ভালো হতো, এই যে যারা বার্ন হচ্ছে তাদের যে পরিবার, তারা একটা বড় চ্যালেঞ্জের ভেতর দিয়ে যান, তো এইখানটাতে তাদের অ্যাকচুয়ালি যদি আপনি একটু বলেন যে তাদের অবস্থাটা কি থাকে এবং কি করা প্রয়োজন। তারাও তো আসলে ধরেন একটা পরিবারের জন্য তো এটা নেওয়াটাও আসলে ডিফিকাল্ট, হ্যাঁ, যেটা আমি কিন্তু শুরুতে একটা কেসের কথা বললাম যে তার যে সার্ভাইভারের কথা বলেছে, তার বাচ্চারা তার কাছে যেতে চাইতো না, হ্যাঁ, এবং তার ঘটনাটা ছিল তার হাজবেন্ডই কিন্তু তাকে অ্যাসিড মেরেছিল, হ্যাঁ, তো হাজবেন্ড তো মেরে চলে গেছে, হ্যাঁ, কিন্তু বাচ্চাগুলো কোথায় যাবে? তো মায়ের কাছে আসলে মার ওরকম চেহারা দেখলে সে ভয় পেয়ে যায়, হ্যাঁ। তো এখন কিছু জিনিস আছে যে আসলে চেহারাটা যদি একদম বিকৃত হয়ে যায় ভয় তো লাগবেই, এটাও স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি যে আমার মানে পেশেন্টের কথা বললাম, সে কিন্তু ওই যে বুদ্ধি করে তার মুখটাকে ঢেকে ওদেরকে সবসময় ডাকতো, কাছে যেত, অনেকদিন মানে নিজেকে ফোকাস করেনি, এবং সে তখন বলা শুরু করেছে যে আমার সাথে এরকম একটা ঘটনা হলো, তোমরা আমাকে দেখলে কিন্তু তোমাদের একটু অন্যরকম লাগবে, হ্যাঁ। প্রথম পরিবারকেও আসলে এগিয়ে আসতে হবে, তাদেরকে গ্রহণ করবার জন্য, এবং সেই গ্রহণযোগ্যতাটা যদি তারা তৈরি করতে পারে তাহলে এই মানুষগুলো সার্ভাইভ করা তাদের পক্ষে সম্ভব এবং সমাজে পুনর্বাসিত হওয়া সম্ভব। অনেক ধন্যবাদ বিথি আপা, আপনার মূল্যবান সময় এবং পরামর্শ দিয়ে আজকে আমাদেরকে অনুষ্ঠান আলোকিত করলেন, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। তো শেষ করব আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।